সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি হাসিফ হাসান। দর্শক, গত কিছুদিন ধরে পুঁজিবাজারে যে একটি পরিস্থিতি ছিল যেখানে প্রতিদিন শেয়ারের দাম কমে যাচ্ছিল, সেই অবস্থা থেকে আজকে বাজারটি একটু ঘুরে দাঁড়িয়েছে। কারণ গতকালকে অর্থমন্ত্রী বলেছেন যে ব্যাংকের যে সমন্বয়ের যে সময়সীমা আছে 2016 সালের 21 জুলাই পর্যন্ত, সেটি 2 বছর বাড়ানোর একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং যেটি আগামী অধিবেশনই হয়তো এটি সংসদে যাবে এবং সেখানে পাশ হবে। এই বিষয়কে কেন্দ্র করে আজকে বাজারটা অনেক ইতিবাচক। কিন্তু আমরা আজকে জানতে চাই যে কেন হঠাৎ করে এই যে সাম্প্রতিক পরিস্থিতির কারণে যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেন, আবার বাজার আজকে ঊর্ধ্বমুখী, এই অবস্থা কেন সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীরা এই অবস্থায় কি করতে পারেন, এখানে কি আস্থাহীনতাই মূল দায়ী কিনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন আবুল কালাম ইয়াজদানি, সিইও প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড, আছেন মোহাম্মদ সোহেল রানা, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম স্টুডিও থেকে যোগ দিচ্ছেন নাসিরউদ্দিন চৌধুরী, যিনি সিএসএ পরিচালক। জি এসদান ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বাজারের যে সাম্প্রতিক পরিস্থিতি, আপনি গত কয়েকদিন ধরে দেখেছেন যে আপনারাও একটি চিন্তিত ছিলেন যে বাজারে আসলে এই ধরনের অবস্থা কেন হচ্ছে, কিন্তু আজকে বাজারটা আবার ইতিবাচক শুধু অর্থমন্ত্রীর একটি কথার উপর ভিত্তি করি। তাহলে কি বাজারে আস্থাটাই মেইন সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আছে? আপনি দেখেন যে ব্যাংক এক্সপোজারের যে বিষয়টা, যখনই এটা ইতিবাচক কোনো কিছু শোনা গেছে, এর আগে একদিন বা সেই দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল, আবার পড়ে যাচ্ছে। তাহলে যদি এখানে তারল্য সংকট থাকে, তাহলে তো এই হঠাৎ করে আবার আপ হওয়ার কোনো সুযোগ থাকে না। মানে এখানে কি আস্থার সংকটটাই বড় আকারে দেখা দিয়েছে কিনা? না, আস্থার সংকটও আছে, আবার সব কিছু মিলিয়ে আর কি। কারণ সাম্প্রতিক একটা দেখা গেছে 2জন বিদেশি লোক নিহত হওয়ার কারণে সেদিন কিন্তু অনেক বাজার পড়ে গিয়েছিল। আবার তার সাথে এক্সপোজারের ব্যাপারটা আছে। এই সমস্ত কিছু মিলিয়ে মানুষ একটা দোদুল্যমান অবস্থায় পড়ে যায়। তখন সে ঠিক করতে পারে না যে সে তার ইনভেস্টমেন্টটা রাখবে কি রাখবে না, কি করবে। তো এই সমস্ত কারণে তারা অনিশ্চয়তার কারণে অনেকে সেলে যায়। কিন্তু আজকে এবার দেখেন এক্সপোজারের ব্যাপারটাতে প্রথমে আমাদের মাননীয় এসিসির চেয়ারম্যান উনি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করলেন। তারপরে আমাদের স্টক মার্কেটের 2জন সাইদুর ভাই প্লাস লালি ভাই, ওনারা দেখা করলেন। দেখা করার পরে সব কিছু মিলে কিন্তু একটা ইতিবাচক মানে অগ্রগতি সাধিত হলো। এবং এর পরিপ্রেক্ষিতে দেখা গেল গতকালকে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একটা আশ্বাস দিলেন যে আমরা এটা করে দিব। ফলে মানুষের আস্থাটা একটু বাড়লো। মানুষ জাস্ট কোনো কিছু করতে গেলে মানুষের একটু চায়, সহযোগিতা চায়, একটু আস্থা চায়। এটাই মানে মেইন জিনিস। তারও তো আছেই কিছু, কারণ যেভাবে আইপিও আসতেছে বা অন্যান্য আমরা যারা স্টক মার্কেটে লোন নিয়ে রেখেছি, আপনার দিয়ে ইনভেস্টরদের লোন দিয়েছি, আমরা প্রতিনিয়ত আপনার দিচ্ছি, আপনার ইন্টারেস্ট দিচ্ছি। ফলে টাকা আউট হয়ে যাচ্ছে, বের হয়ে আউটফ্লো হচ্ছে টাকার। আবার দেখা গেছে যে আপনার ওই শেয়ার হোল্ডাররাও বোনাস বিক্রি করতেছে, রাইট করতেছে, সমস্ত কিছু মিলে টাকাটা চলে যাচ্ছে। উদ্যোক্তারা বোনাস বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, আবার রাইট নিয়ে যাচ্ছে। মানে বাজার থেকে যে পরিমাণে টাকা চলে যাচ্ছে সে পরিমাণে কিন্তু আসছে না। যাওয়ার রাস্তাটা অনেক ক্লিয়ার, এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু টাকা শেয়ার বাজারে ঢোকার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে। তো এই সমস্ত কারণে কিন্তু তারল্য সংকটও আছে। তো দুইটা যদি ব্যালেন্সড নাও হয় তাহলে কিন্তু আপনার টাকাটা থাকবে না এবং বাজারটাও স্থিতিশীল হওয়াটাও টাফ হবে। জি সোহেল ভাই, আপনারা তো টপ ব্রোকার, 3 নাম্বার পজিশন আপনারা গত কয়েক বছর ধরে অবস্থান করছেন। তা আপনাদের এখানে নেগেটিভ ইকুইটি তো অনেক, যেটা হলো অন্যান্য যদি লঙ্কা বাংলা, আইসিবি, তারপরেই আপনাদের অবস্থান, সেক্ষেত্রে আপনাদের যে নেগেটিভ ইকুইটি, এই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? কারণ এটি কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন প্রতিষ্ঠানগুলোর জন্য। এবং যারা এই নেগেটিভ ইকুইটি আছে তারা কিন্তু বিনিয়োগকারীরাও এই অ্যাকাউন্টগুলো এখন মানে স্যালেন্ডার করা ছাড়া আসলে কোনো উপায় নেই। কি হবে? ধন্যবাদ আসিফ ভাই। আসলে মার্কেটের অব্যাহত কয়েক বছরের যে টানার সমস্যা, ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এটা অনেকটা আস্থাহীনতার মেইন প্রবলেম। তারপরেও বাংলাদেশ ব্যাংকের এক্সপোজারের একটা সমস্যা তো রয়েই গেছে। ওইটা নিয়ে যদি অর্থমন্ত্রী গতকালকে একনেকের মিটিংয়ের পরে যে পজিটিভ স্টেটমেন্টে দেওয়ার পরেই কিন্তু আজকে মার্কেটের এই ঘুরে দাঁড়ানোর অবস্থা।
তারপরে যে আপনি নেগেটিভ ইকুইটির বিষয়গুলো হচ্ছে কি, বাজারে প্রায় 15,000 কোটি টাকার মতো ইকুইটি মাইনাস আছে অ্যাপ্রক্সিমেটলি। তার উপর প্রতি বছর আবার ইন্টারেস্ট অ্যাড ইম্পোজ হচ্ছে জি। হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু প্রতি বছর প্রায় 2,000 কোটি টাকার উপরে ইন্টারেস্ট এক্সপোজ হয়। এই কারণে মার্কেটের মানে এই প্রবলেমটা এখন সামনে খুব বড় করে দেখা দেবে আমার কাছে, আই থিঙ্ক, আমি মনে করি। যার জন্য এটা আপনি ঠিকই বলছেন, এটা নিয়ে ভাববার বিষয় হয়ে দাঁড়াইছে। অনেক প্রতিষ্ঠান অনেক কিছু করতেছে। আসলে বিষয়টা হয়েছে কি, আমরা টাকাটা ফান্ডটা আনি ব্যাংক থেকে। ব্যাংক কিন্তু একটা মানে পাবলিক মানি হোল্ড করে। জি এখন যে জিনিসটা হয় যে ওই মানিটার আমরা ওই মানিটা নিয়ে এসে কিন্তু ইনভেস্টরকে দিচ্ছি। এখন ইনভেস্টরকে যখন আমি ওইটা মানে কোনো কারণে মওকুফ বা সাসপেন্ড করার চিন্তা করব, এটা কিন্তু আমার বোর্ড অফ ডাইরেক্টরস বা আদার্স এদেরও পজিটিভ একটাই থাকতে হবে। আর বোর্ড অফ ডাইরেক্টরসেরও একটা বিষয় আছে, যেহেতু জিনিসটা হলো পাবলিকের মানি, পাবলিক কিন্তু পাবলিক ব্যাংকে আমানত রাখতেছে, ওই টাকায় কিন্তু আমরা লোন নিয়ে ইয়েকে দিচ্ছি, ইনভেস্টরকে দিচ্ছি। সো সব কিছু মিলে এই বিষয়টা গভর্নমেন্ট বা রেগুলেটরি থেকে যদি কখনো ইতিবাচক কোনো কিছু আসে, তাহলে বিষয়টা কিন্তু অনেকটা মানে সম্ভব হবে বা পসিবল হবে। জি সোহেল ভাই, আপনার কাছে ফিরে একটি ফোন নিয়ে নি। দর্শক কে বলছেন, আপনি কি জানতে চাচ্ছেন? জি মনে হয় সংযুক্তি কেটে গেছে। যে ইয়াসদিন ভাই, এই যে আপনি দেখেন যে গত কয়েকদিন ধরে বাজারের যে অবস্থা ছিল, সেই অবস্থায় কিন্তু দু একটি শেয়ারের দাম বেড়েছে। আপনি দেখেন অথবা দু একটি শেয়ার ভালো অবস্থানে ছিল, দাম কমেনি। তার মানে কি যে শেয়ারগুলোর দাম বেড়েছে বা যেগুলো দাম কমেনি, লেনদেন ভালো হচ্ছে, বিনিয়োগকারীরা দেখা যাচ্ছে যে হাতে থাকা ভালো শেয়ার থাকার পরও ওই শেয়ারটা বিক্রি করে ওই যেটা বাড়ছে সেটা কিনছেন, যে কারণে যেটার চাহিদা বাড়ছে সেটা বেড়েই যাচ্ছে, আর যেটা চাহিদা কমছে সেটা কমিয়ে যাচ্ছে। এইটা কেন হচ্ছে? এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বিনিয়োগকারীরা আসলে করছেন কিনা এক্ষেত্রে? না, বেশিরভাগ ক্ষেত্রেই করে না। কিন্তু এখনও মার্কেটে অনেক ইনভেস্টর আছে যারা ফান্ডামেন্টাল দেখেই শেয়ার কিনে। তবে শেয়ারের পিছে মানে একটা এখানে জিনিস আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অলওয়েজ ফান্ডামেন্টালটা দেখতে হবে। এখন একটা শেয়ার বেড়ে যাচ্ছে, আপনি তার সাথে সাথে দৌড়ালেন, কিন্তু ওটার দৌড় কতটুকু যাবে আপনি কিন্তু জানেন না। দেখা যাচ্ছে আপনি শেষ দৌড়ের সময়, আপনি দৌড়টা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আপনি লাভ দিয়ে ঢুকলেন, তখন কিন্তু আপনার পুঁজি হারাবেন। যে এই ফান্ডামেন্টালটা কিভাবে দেখবেন, মানে কোনটা ফান্ডামেন্টাল শেয়ার কোনটা না, এই বিষয়ে জানবো। একটি ফোন নিয়ে নি। দর্শক কে বলছেন? জি আসলে ফোনে সমস্যা হচ্ছে মনে হয়। জি, ফান্ডামেন্টাল কিভাবে এক বিনিয়োগকারী অ্যানালিসিস করবেন, যেটা ক্ষুদ্র বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়ালের পক্ষে আসলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আর একটা জিনিস হচ্ছে যে শেয়ার বাজারে আপনি যে শেয়ারে ইনভেস্ট করবেন, অবশ্যই ওই শেয়ার সম্পর্কে আপনার ভালো জানা থাকতে হবে। তার স্পন্সররা কেমন, ওই শেয়ারটার পি কত, এখন রেশিওটা কত, তার ডিভিডেন্ড পলিসিটা স্মুথ কিনা, মানে কনসিস্টেন্সি থাকে কিনা। আপনি এক্ষেত্রে একটা না বলেই পারছেন একটা ব্যাপার, আপনার কিছু শেয়ার কোম্পানি আছে যারা আপনার করে, দেখা গেল যে তার অ্যানুয়াল ইপিএস হচ্ছে 23, সে 23, কিন্তু দেখা গেল তার পরবর্তীতে ফার্স্ট কোয়ার্টার দিল মাইনাস। এই যে ইনকনসিস্টেন্সি, এই ধরনের কোম্পানিতে আপনি ইনভেস্ট না করাই ভালো। কারণ দেখা গেছে এক্ষেত্রে স্পন্সররাই শেয়ারটাকে ম্যানিপুলেট করে। সে এক জায়গাতে সে নিয়ে ভালো ইপিএস দেখিয়ে, তার হয়তো কিছু শেয়ার ছিল নামে বেনামে শেয়ার কিনা, সেটা সে বিক্রি করে দিল। আবার দেখা গেল যে আপনার ফার্স্ট কোয়ার্টার আসলো, একটা মাইনাস ইপিএস দিয়ে দিল। এই যে ইনকনসিস্টেন্সিটা, এটা কিন্তু যখন ওই বেশি রেট আমি ঢুকলাম, আমি বের হলাম না, ফার্স্ট কোয়ার্টারে যখন মাইনাস দিয়ে দিল, তখন কিন্তু আমার পুঁজি চলে যাবে। এই জিনিসগুলো আছে, এইগুলো দেখতে হবে যে একটা কোম্পানি সবসময় একই রকম ডিভিডেন্ড দেয় কিনা, তার ফিউচার আছে কিনা, ফিউচারে তার কোনো প্ল্যানগুলা কি, তার ফিউচারটা উজ্জ্বল কিনা, এই সমস্ত দেখে। আর পি যেটা বললাম, ওটা তো আপনার পি রেশিওটা ওভারঅল আপনার একটা ফান্ডামেন্টাল নির্দেশ করে। তাই যদি হয়, আপনি ধরেন একটি সমতকালীন নাম বলছেন, একটি কেমিক্যাল কোম্পানি প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়, বোনাস দেয় 20%, 30%, অনেক বোনাস দেয়। পি বাজারের মধ্যে মনে হয় সবচেয়ে কম 10টা শেয়ারের মধ্যে একটা।
সেই শেয়ার তো ওই যে কয়েকদিন আগে মানে 25 টাকা থেকে 56-57 টাকা উঠলো, আবার এখন 20 টাকা। মানে এই যে আপ ডাউন হঠাৎ করে, এবং এর উদ্যোক্তারা কারা এটা সবাই বাজারে জানে। এর আরো দুইটা টেক্সটাইল কোম্পানি আছে। এই রকম গ্রুপের শেয়ার কিনে তো বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ সেখানে পিও ভালো, ডিভিডেন্ড ইল্ডও ভালো। হ্যাঁ, এই যে আপনাকে আমি যেটা বললাম যে আপনি দৌড়টা যখন শুরু হয় তখন আপনাকে দেখতে হবে আপনি মানে কোন জায়গাতে ঢুকতেছেন। এখন ফান্ডামেন্টাল না থাকলেও শেয়ারে আপনি যদি যান, আপনার এইটা ইনভেস্টমেন্টটা অনেক রিস্কি হয়ে যায়। হ্যাঁ, আপনি আপনার পুঁজি হারিয়ে যেতে পারে। আপনি যদি মার্জিনে যদি শেয়ার কিনেন তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার পুঁজিটা চলে গেল। হ্যাঁ, তো এই জন্য আপনাকে ওই সমস্ত কোম্পানি, আমাদের এখানে অনেক আছে সেক্টরও, এই সমস্ত দেখা গেছে সব সেক্টরের পি হচ্ছে, পুরো সেক্টর শেয়ারগুলো সবার পি হচ্ছে 10-12 এরকম, কিন্তু আপনি একটা শেয়ার কিনতেছেন ওইটা 28 পিতে বা 30 পিতে। এরকম আপনি করলে আপনার পুঁজি রিস্কে যাবে। সেক্ষেত্রে আপনাকে নিজের পুঁজি নিজেই রক্ষা করতে হবে। আপনি এক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে আপনার ইয়াসদের সাথে ইমেলে আমি কথাটা বলি, সেই ক্ষেত্রে অবশ্যই অডিটরটা কে, হ্যাঁ, এই জিনিসটা আমার মনে হয় ইনভেস্টরদের বিনিয়োগকারীদের দেখা উচিত। জি, দেখি একটা আমাদের ফোনে যোগ দিচ্ছেন দর্শক, কে বলছেন, কি জানতে যাচ্ছেন? আমি মৃণাল কুমার সার্বভৌম বলছি, আইসিবি চেয়ারম্যান এর আগে বলেছিলেন যে মার্জিন লোনের ইন্টারেস্ট 75% মাফ করে 25% ব্লক অ্যাকাউন্টে রেখে 5 বছরের কিস্তিতে শোধ করার একটা সুযোগ ওনারা দিবেন সবাইকে, যারা হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী। জি, হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়ার কথা ছিল। এটা প্রায় 2 মাস আগে বলেছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি আর দেখছি না। এইভাবে সবাই আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে লুজার করছে। জি, বুঝতে পেরেছি। জি, আরেকটা ফোন আছে দর্শক, কে বলছেন? আমার নাম গোলাম মোস্তফা। জি, আমি জানতে চাচ্ছি যে মার্চেন্ট ব্যাংকগুলি মাত্র অতিরিক্ত সুদ নিচ্ছে, এবং যে নেগেটিভ অ্যাকাউন্টগুলি আছে, এই নেগেটিভ অ্যাকাউন্টগুলি সুদ মকুবে তাদের কোনো আছে কিনা? জি, বুঝতে পেরেছি। দায়িত্ব পালন করছে, মার্চেন্ট ব্যাংক কিছু দায়িত্ব পালন করছে। জি, সোহেল ভাই, দুটি কোশ্চেনই, যদিও আইসিবির ব্যাপারটা উত্তরটা হয়তো আপনারা দিতে পারবেন কিনা, তারপরে বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আইসিবি একটি সরকারি প্রতিষ্ঠান, তার দায়িত্ব কিন্তু বাজারকে স্থিতিশীল রাখা, এবং সরকার থেকে সহায়তা বিভিন্ন সময় পায়, 900 কোটি টাকা থেকে শুরু করে, এর আগে বাংলাদেশ ফান্ড, মানে আইসিবির কাছে কিন্তু প্রচুর ফান্ড আছে। আসলে আইসিবির উনি যে কোশ্চেনটা রাইজ করলো, আইসিবির এমডি সাহেব বলছেন এটা আমার জানা নাই, বাট একটা জিনিস কি যে এটা ঠিক, উদ্যোগ তো নিতে হবে, হ্যাঁ, বিনিয়োগকারীদের স্বার্থে উদ্যোগ নিতে হবে। আর আইসিবি তো অলরেডি এর আগে 900 কোটি টাকার একটা ছাড়ের জন্য, যেটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের, তারা কিন্তু করে যাচ্ছে, চেষ্টাও করছে। আমি নিজেও এই জন্য আইসিবির চেয়ারম্যান স্যারের সাথে কথাও বলছি যে এটা চেষ্টা করতেছে, এবং তারা চাচ্ছে যে মার্কেট ভালো থাকুক। কিন্তু আপনি বলছেন তারা চাচ্ছে, আমাদের কাছে কিন্তু এরকম তথ্য আছে যে অনেক বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, বা আমরা যাদের কাছে আইসিবি থেকে বলা হয়, আইসিবির শীর্ষ কর্মকর্তারা কিন্তু এই যে বাজারের যে একটা গত 1 মাসের যে একটা পতন, তার আগে কিন্তু আইসিবি থেকেই বলা হয়েছে যে বাজারে এখন ইনভেস্টে যেন না, কারণ বাজারটা পড়বে। মানে আইসিবি যদি বলে, আইসিবি থেকে যদি বলা হয় যে কে বা কারা বলছে সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আইসিবি থেকে বলা হচ্ছে যে বাজার পড়বে, বাজারে ইনভেস্ট করেন না, এখন বাজার উঠবে, এখন ইনভেস্ট করেন, এই শেয়ার কিনেন, এবং এই নিউজগুলো কিন্তু বাজারে, শেয়ার বাজারে সবাই জানে। এবং আইসিবি যদি এরকম কাজ করে, যেখানে বিএসসি অনেক চেষ্টা করছেন, বিভিন্ন পলিসি নিয়ে কাজ করছেন, তবে আইসিবির ভূমিকাটা কি, এইটা হওয়া উচিত কিনা, ডিএসসির ভূমিকাটা কি, সেটা নিয়ে আমি আপনাদের কাছে জানতে চাই যে ডিএসসির ভূমিকাটা কি। যখন কোনো শেয়ার বাড়ে সেটার তদন্ত হয়, সেটার কোশ্চেন হয়, এবং বিভিন্ন ব্রোকারেজ হাউসে, আপনারা যেহেতু শীর্ষ ব্রোকার, আপনাদের কাছেও তথ্য আছে, চিঠি আসে প্রতিনিয়ত। যখন বাজার পড়ে যায় তখনও কিন্তু একটা শেয়ারের দাম বাড়লে সেই শেয়ারটারই তদন্ত করে, মানে তদন্তটা আবার খুবই হাস্যকর, যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা। যদি লতে তো বলাই আছে যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন থাকলে এটা দিতে হবে, তাহলে এই কোশ্চেনটা করে বিনিয়োগকারীদের কি মেসেজ দিচ্ছে ডিএসসি? আসলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করতেছে। রিসেন্ট তো চেয়ারম্যান স্যার এই আপনার অর্থমন্ত্রীর সাথে দেখা করে 8 তারিখে যখন অ্যাপ্লিকেশনটা আমরা দিলাম, সাবমিট করলাম স্যারের কাছে, স্যার ঠিক
তার পরের দিনই, একদিনও স্যার লেট করে নাই, পরের দিনই যে অর্থমন্ত্রীর সাথে বিষয়টা নিয়ে দেখা করছে, স্যার সেই পরিমাণ সিরিয়াস মার্কেটটার জন্য। এবং সে কিন্তু দেখেন সেই সময় মার্জিন রুল 1999-এর 3-5 ধারা আর যেটা সাসপেন্ড করছে, এটা কিন্তু ইতিবাচক একটা ভূমিকা রাখছে মার্কেটে। তা না হলে কিন্তু ট্রানজ্যাকশন আরও কমে যেত। এটা কিন্তু অবশ্যই আপনার বিএসসিসিকে আপনার দিতে হবে, ক্রেডিট দিতে হবে। তারপর সম্প্রতিকে আপনি আইসিবির যে ভূমিকার কথা, আসলে এটি কিছু কর্মকর্তা করতে পারে, কিন্তু আসলে কে করছে এটা কিন্তু বিষয়টা কেউই কনফার্ম আইসিবির সার্বিক এটা মতামতের প্রতিফলন এটা কিন্তু না। এটা না, কেউ কেউ যদি বলে সেটা তার ব্যক্তিগত জি, এখন আমরা- কোনো আমরা একটু- জি, স্টাফ যদি বলে থাকে আমরা এর জন্য তো ফিরবো, আমরা আইসিবি কে একটু দোষারোপ করা যাবে না। চট্টগ্রাম থেকে একটু ঘুরে আসি, সেখানে সিএসসির পরিচালক আছেন। জি, নাসির ভাই শুনতে পাচ্ছেন? জি নাসির ভাই, আপনাদের বাজারের যে বর্তমান পরিস্থিতি, সেই অবস্থায় লেনদেন অনেক কমে গেছে, কিন্তু চট্টগ্রামের একটি সমস্যা দাঁড়িয়েছে যে অনেক শীর্ষ যে ব্রোকারেজ, যদি আমরা লঙ্কা বাংলা ধরি বা আইসিবির ধরি, সেই আইসিবি বা লঙ্কা বাংলার যত লেনদেন হয় তার অর্ধেক লেনদেন হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এই অবস্থাটা আসলে আপনারা মানে এখান থেকে উত্তরণের উপায় কি? আপনারা কেন পারছেন না? আবার কি বলা যাবে? জি, আমি আসলে প্রশ্নটি বুঝিনি, আমাকে আরেকবার কি বলা যায়? জি নাসির ভাই, এই যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন যে হারে কমে যাচ্ছে, এবং আপনি দেখেন যে লঙ্কা বাংলার যদি লেনদেন ধরি তার প্রায় অর্ধেক লেনদেন হয়, মানে একটি ব্রোকারেজ হাউসের যে লেনদেন হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন তার অর্ধেক। মানে এই অবস্থা থেকে আপনারা এগোতে পারছেন না কেন? লেনদেন বাড়ছে না কেন? একটি স্টক এক্সচেঞ্জের লেনদেন একটি ব্রোকারেজ হাউসের যদি অর্ধেক হয়, মানে সেই অবস্থাটা থেকে উত্তরণের জন্য আপনারা কি করছেন? নতুন বোর্ড এসেছে, ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ, কি করছেন আপনারা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। জি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেড শেয়ারটা খুবই কম, এটা খুবই দুঃখজনক। এটার মূল কারণটি হচ্ছে আসলে চট্টগ্রামের বাজারটিতে যে প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ হওয়ার কথা বা হতে পারতো, সে ধরনের কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হচ্ছে না। বড় শেয়ার লটগুলো কিন্তু চিটাগং স্টক এক্সচেঞ্জে কিনছেন না, তারা অলওয়েজ ডিএসসিতে, সেটা অনেক বেশি হেলদি, তারা ঢাকা স্টক এক্সচেঞ্জে কিনতে চান। এবং আরেকটি বিষয় হচ্ছে ট্রেডিশনাল ব্যবসায়ীরা চট্টগ্রামের পুঁজিবাজারের দিকে মোটেও কোনো মনোযোগ নেই। আসলে ট্রেডিশনাল অনেক ব্যবসায়ী চট্টগ্রামে আছে যারা চিটাগং স্টক এক্সচেঞ্জে টোটালি ট্রেড করছে না বলা যায়। যেসব ট্রেড হোল্ডার আছে তাদের মাঝে প্রায় অর্ধেক ট্রেড হোল্ডার কোনো বিজনেসই করছেন না। এগুলো আসলে আমাদেরকে স্টক মার্কেটের দিকে, অন্তত যারা ট্রেড হোল্ডার আছে তাদেরকে উৎসাহী হতে হবে, তাদেরকে বিনিয়োগ করতে হবে, সাধারণ বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে হবে, এবং ব্রোকার হাউসগুলো আমার মনে হয় সাধারণ বিনিয়োগকারীদেরকে সচেতন করা, তাদেরকে কাউন্সিলিং করা, তাদেরকে স্টক মার্কেটে টেনে আনা, এই কাজগুলো আসলে ট্রেড হোল্ডাররাই করতে হবে। ব্রোকারেজ হাউসগুলো এ ধরনের ইনিশিয়েটিভ যদি নেয়, সাধারণ বিনিয়োগকারীদেরকে ব্যবসায় উদ্বুদ্ধ করা যায়। সাথে সাথে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রায় নাই বললেই চলে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে হবে। আজকে যে বাজার এখন পর্যন্ত ভালোই অবস্থানে, লেনদেনও ভালো হচ্ছে, বেশিরভাগ শেয়ারের দামও বেড়েছে, এটা কি সাস্টেন করবে নাকি এই একদিন না 2 দিন? মানে এটা কি, মানে এই যে একটা সার্কেল, এর মধ্যে পড়ে বিনিয়োগকারীরা কিন্তু প্রতিনিয়ত তার পুঁজি হারাচ্ছে। না, সেটা ঠিক আছে না, যদি আসলে এই জিনিসগুলোর একটা স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান বলতে আপনি যদি বলেন, স্থায়ী সমাধান তো অর্থমন্ত্রী বলেই দিয়েছেন, এবং সেটার একটা সমাধান কিন্তু হচ্ছে। শুধু টাইম বাড়ালেই হবে না। জি, হ্যাঁ, টাইমটা 2 বছর বাড়ালেন, 2 বছর পরে তো আবার সেম সিচুয়েশন অ্যারাইজ করবে, তখন আপনি কি করবেন? তো জিনিসটা হচ্ছে কিছু ব্যাংকের ওভার এক্সপোজার আছে, কিছু ব্যাংকের একেবারেই নাই। তো এই দুইটাকে যদি আপনি সমন্বয় করেন, এক্সপোজারগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হলো, ওদিক থেকে আপনার যাদের এক্সপোজার নাই যে সমস্ত ব্যাংকগুলা, তাদেরকে যদি এক্সপোজার লেভেলে, তাদের মানে যতটুকু পারে ততটুকু লেভেলে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা হয়ে যায়। আর সবসময় যখনই এবার দেখেন, এবার কিন্তু একটা বিশেষ দিক আছে এই, মানে এই যে এক্সপোজারের ব্যাপারটা, সমাধানের ব্যাপারটা, মাননীয় চেয়ারম্যান এসএসসির উনি
নিজ উদ্যোগে গেলেন আপনার মাননীয় অর্থমন্ত্রীর কাছে, একটা উদ্যোগ নিলেন, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবার আমাদের ব্রোকার থেকেও গেলেন, পক্ষ থেকে গেলেন। জিনিসটা এত সুন্দরভাবে এবারকার জিনিসটা আগিয়েছে, যার ফলে জিনিসটা কিন্তু একটা সমাধান লেভেলে গিয়েছে। মানে আপনি যে সব একটা মানে সুন্দরভাবে এগিয়েছে আপনি যেটা বলছেন, এখানে ডিএসসিসিএস এর কোনো ভূমিকা ছিল না? মানে তারা কি না, করেছে? আমরা মূলত এই দিকটাই দেখেছি আর কি, হয়তো ছিল, আমি হয়তো ওটা খেয়াল করিনি, আমি বলতে পারবো না। না, কিন্তু আমরা কিন্তু জানি যতদূর ডিএসসিসিএস এর তেমন কোনো ভূমিকা ছিল না এখানে। আচ্ছা, এবং এই বিষয়টা বাজার যেভাবে পড়ছে, ডিএসসিসিএস এর তেমন ভূমিকা না, কোনো ভূমিকাই ছিল না। তাদের ভূমিকা ছিল কোন শেয়ারটা বাড়ে সেটা থামানো। জি, একটা ফোন আছে, ফোনটি নিয়ে। দর্শক, কে বলছেন? হ্যালো, জি, আপনার প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে 2010 সালে ধস নামার পর 2011-2012 সালে অনেক আলোচক 21 বিজনেস অনুষ্ঠানে ভাই, আমাদের এখনকার মানে সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করেন। ইনভেস্টমেন্ট করার সময় এবং আপনারা ফান্ডামেন্টাল শেয়ার দেখে কিনুন। অ্যাকর্ডিংলি আমরা অনেক অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল শেয়ার কিনেছিলাম, কিন্তু দীর্ঘ 4-5 বছর পার হওয়ার পরও আমরা অনেক টাকা লোকসানে আছি। আমার প্রশ্ন হচ্ছে, আলোচকরা ফান্ডামেন্টাল শেয়ার কেনার পরামর্শ না দিয়ে যারা মার্কেট ম্যানিপুলেট করে এই চরম দুরবস্থায় নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিছু জি বলছেন জি, না? ধন্যবাদ। জি, আরেকটা ফোন আছে, ফোন। দর্শক, কে বলছেন? আমি শাকিল মিরপুর থেকে বলছিলাম। জি, বলেন। যে অতিথিদের কাছে প্রশ্ন, তারা বিএফসিসির অনেক প্রশংসাই করলো। রিসেন্টলি তিতাস গ্যাস এবং আইপিডিসির যে একটা ঘটনা ঘটে গেল, বিএফসিসির সার্কুলারে এর কোনো আমরা কিছু দেখলাম না। কিন্তু আর এই যে দুর্বল মৌলভিত্তিক শেয়ারগুলোকে যে আইপিওর মাধ্যমে নিয়ে আসতেছে, এতে কি বিএফসিসি খুব ভালো প্রশংসিত হচ্ছে? জি, বুঝতে পেরেছি। জি, সোহেল ভাই, আপনি তো এই যে আপনারা যে প্রস্তাবটা বিএসসিতে জমা দিলেন, সেটাই আপনাদের একটা ভূমিকা ছিল, মুখ্য ভূমিকা ছিল। সেখানে আপনারা যে মূল বিষয়টা আপনাদের ছিল সেটা হলো ক্যালকুলেশন। এক্সপোজার ক্যালকুলেশন, এই বিষয়টার সমাধান হচ্ছে কি হচ্ছে না এটা আমরা এখনো কিন্তু জানি না। এখন হচ্ছে কি যে এক্সপোজারের বিষয়টা শুধু 2 ইয়ার্স টাইম এক্সটেনশন করলে এই বিষয়টা সমাধান হয়ে গেল তা না। এক্ষেত্রে আসলে আবার 2 বছর পরে একই প্রবলেম রাইজ করবে যদি মার্কেট ওইরকমভাবে সাস্টেন না করে। সেক্ষেত্রে যেটা করা উচিত ছিল যে আমরা কিন্তু ক্যালকুলেশনে একটা চেঞ্জের বিষয়ে বলছিলাম, যেমন অ্যাজ লাইক আপনি ধরতে পারেন, সেটা বলা হয়েছিল এক্সপোজার ক্যালকুলেশনে করার সময় যে একটা নন লিস্টেড সিকিউরিটিসগুলোকেও এর ভিতরে ডেফিনেশনে এইটা আমরা বলছিলাম যে এটা যদি বাদ দেয়, প্লাস সাবসিডিয়ারিগুলোতে যে পেইড আপটা আসে এটাও কিন্তু ইনক্লুড করে দিচ্ছে। এটা পরে ইনক্লুড করেছে বাংলাদেশ ব্যাংক। পরে এটা হচ্ছে কি 1991 এর যে 10% ছিল যে আমানতের বা লায়াবিলিটিসের, হ্যাঁ, ওইটা কিন্তু চেঞ্জ করে 2013-তে সেটা করছে 25% অন ইলিজিবল ক্যাপিটাল। জি, এই ইলিজিবল ক্যাপিটালের সংজ্ঞাতে হচ্ছে ঝামেলাটা। এখানে বলে দিচ্ছে বন্ড, ডিবেঞ্চার সব এভরিথিং। সেই ক্ষেত্রে আমরা বলছি যে নন লিস্টেড যেগুলো আছে সেটা তো মার্কেটে ট্রেডেবলই না। হ্যাঁ, সেই বিষয়গুলো আর হচ্ছে সাবসিডিয়ারিতে যে পেড আপ হিসাবে যেটা ইনভেস্ট করছে এই বিষয়গুলো যদি আর ইগনোর করে এক্সপোজার ক্যালকুলেশনে, দেন কিন্তু প্রবলেমটার একটা আপনার স্থায়ী সমাধান হবে। আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আপনারা বলছেন যে এইটাই মূল সমস্যা, এটা একটা বড় সমস্যা, কিন্তু এটা মূল সমস্যা না। মাত্র 6টি ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মাত্র 6টি ব্যাংকের ওভার এক্সপোজার আছে। তাহলে 6টি ব্যাংকের যদি হয়, ক্যাপিটাল মার্কেটের কতগুলো ব্যাংক বিনিয়োগ করছে? তাহলে এই 6টি ব্যাংকের জন্য এটাই মূল কারণ হলো না? এটা মূল কারণ না মার্কেট ফলের জন্য, যে এটাই মূল কারণ না। এটা ওয়ান অফ দ্য রিজন, মানে অনেকগুলো রিজনের ভিতর ওয়ান অফ দ্য রিজন। যেমন আপনি ধরেন, যেমন এই রিসেন্ট ইয়াসদিন ভাই শুরুতেই বলছে যে মানে ফরেনারদের উপর যে এইটা হইলো, এই জন্য পলিটিক্যাল যেটা ক্রাইসিস বা মানুষের মনে আস্থাহীনতা, মেন প্রবলেম হচ্ছে আস্থাহীনতা। লিকুইডিটি ক্রাইসিস আছে, তার চেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আস্থাহীনতা। এখন যেটা হচ্ছে, যেমন মাননীয় অর্থমন্ত্রীর একটা স্টেটমেন্টের কারণে মার্কেট কত দূর ঘুরে দাঁড়াইছে। মানুষের মনে আস্থা ফিরতে হবে, আস্থা ফিরলে মার্কেটে। আসিফ ভাই, আমি একটু বলে রাখি যে আর ইনভেস্টরদেরকেও একটু সচেতন হবে যে আমরা কিছু একটা হলো দাম করে শেয়ার এসে বেঁচে দিলাম। এই সমস্ত জিনিস থেকে আপনি নিজের উপর আস্থা রাখেন,
যে শেয়ারটা কিনেছেন সেটার উপর আপনি ভালো আমরা যদি এখন এই দর্শক যে ফোনটা করলেন শেষের ফোনটা যে তিতাস নিয়ে এই প্রথমবারের মতো বিএসসিসি একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, যেটা বিনিয়োগকারীদের প্রশংসা করা উচিত। এবং এটা আমরা এই মার্কেট ওয়াচ চালু হওয়ার পর থেকে আমরা এই একই কথা বলে আসছি সব সময়, যে দাম কমলেও তদন্ত হওয়া উচিত। তো আর এই যে তিতাসের যে আপনি যেভাবে প্রাইস ফল করার অন্যতম একটা কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে ফরেনাররা সেল করেছেন, এবং সেখানে কিন্তু মানে একদিনই বিক্রি করতে হবে, 2 দিনই বিক্রি করতে হবে, এরকমই করেছে যে হাউসগুলো থেকে বিক্রি হয়েছে। তো এইটা এখন এইটার কারণে যে বাজারটা নেগেটিভ হবে সেটাও একটা প্রশ্ন। কেন এখানে ফরেনার একজন বিনিয়োগকারী সে সেল করতেই পারেন, সে সেল করছেন, সেই কারণে কি পুরো বাজার প্রভাবিত হবে কিনা। আর আরেকটা প্রশ্ন ছিল যে এই যে বাজার ম্যানিপুলেশন হয়, ম্যানিপুলেট করে তারপরে যে ফায়দা লুটে নেয়, এইটা আসলে এই যে বিনিয়োগকারীদের ঢালাও অভিযোগ, সেই অভিযোগটা কতটা যৌক্তিক? না, যৌক্তিক ফায়দা আপনি যদি সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করেন তাহলে তো যারা প্রাইস ম্যানিপুলেট করে তারা কিন্তু সুযোগটা পাবে না। কিন্তু আপনাদের মানে মানুষের যারা ইনভেস্টররা যখন ইনভেস্টরদেরকে তাদের মতামতটা বা তাদের যে ইনভেস্টমেন্ট করার যে ইচ্ছাটা যখন প্রভাবিত করে ম্যানিপুলেটররা, তখনই কিন্তু ম্যানিপুলেটররা প্রভাবিত যখন হয় করে এবং তারা যখন প্রভাবিত হয় তখনই কিন্তু ম্যানিপুলেট করতে পারে। তো কেউ যদি বুঝে যে শেয়ারটাতে ম্যানিপুলেট হচ্ছে, আমি ওটাতে ইনভেস্ট করব না, আমি অন্য জায়গাতে যাবো, তাহলে তো ম্যানিপুলেটর সেভাবে প্রাইস ম্যানিপুলেট করতে পারে না। একটা ফোন নিয়ে দর্শক কে বলছেন, আপনি কি জানতে চাচ্ছেন? জি, এনামুল করিম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলেন। আমার কথা হলো, আমার একটা হলো যে এনটিভির মার্কেট ওয়াচ অনুষ্ঠানে অব্যাহত আলোচনা এবং লালী ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমার মনে হচ্ছে আপাতত একটা সমস্যার সাময়িক একটা সমাধান হতে হয়েছে। এনটিভির কাছে আমার অনুরোধ হলো যে এই অনুষ্ঠান প্রচারের আগে এই শেয়ার বাজারের লিস্টেড কোম্পানিগুলো সম্পর্কে একটু ধারণা, এই কোম্পানিগুলোর গতি প্রকৃতি, লাভ লোকসান ইত্যাদি সম্পর্কে যদি একটু তুলে ধরা হয় তাহলে। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই আপনার মতামত জানানোর জন্য। দর্শক, আমরা এই চিন্তা আমাদের আছে, আমরাও কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব, সেক্টর নিয়ে আলোচনা করব। তবে আমাদের এই অনুষ্ঠানটা চালু হওয়ার পর থেকেই বাজারে যে অব্যাহত দরপতনের কারণে কিন্তু আমরা সেক্টর ভিত্তিক আলোচনায় যেতে পারিনি। এখন বাজারটি যদি স্বাভাবিক পরিস্থিতিতে যায়, আমরা কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। জি, এসদিন ভাই যে জায়গাটাতে ছিলেন, এই যে আমরা যে কিন্তু যারা বড় ইনভেস্টর তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করেছি বা গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন সময় দেখেছি, তারা কিন্তু এইভাবে ঢালাও অভিযোগ করেন না। যারা দেখা যায় যে যাদের বিনিয়োগ হয়তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিনিয়োগ কম এবং তারা অন্য প্রফেশনে আছেন, তারাই কিন্তু এই অভিযোগগুলো করেন। এবং এই ধরনের প্রোগ্রাম যেখানে হয় বা টেলিভিশন বা বিভিন্ন সেমিনার হয়, সেখানে এমন মন্তব্য করেন যেটা মনে হয় যেন সব 33 লক্ষ বিনিয়োগকারীদের মতামতটা তিনি দিচ্ছেন। আসলে কিন্তু ওই যারা বড় বিনিয়োগকারী, যারা দেখে শুনে বিনিয়োগ করেন, তাদের মতামত কিন্তু এরকম না। ব্যাপারটাই হচ্ছে এরকম যে ছোট ছোট বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা আপনার যখন একটা প্রাইস বাড়তে থাকে তো ওর পিছনে দৌড়ায়, কিন্তু একটা বড় বিনিয়োগকারী কিন্তু যখন সে ইনভেস্ট করে তখন কিন্তু সে অনেক কিছু অ্যানালাইসিস করে, বাজার পরিস্থিতি সব কিছু মিলে মানে যত রকম মানে একটা ক্রাইটেরিয়া আছে ফান্ডামেন্টাল থেকে শুরু করে বাজারের বর্তমান অবস্থা থেকে আদার আছে কোম্পানির অবস্থা থেকে সব কিছু দেখে ইনভেস্ট করে। কিন্তু একটা ক্ষুদ্র ব্যবসায়ী করে কি, যখনই একটা শেয়ার কোনো কারণে বাড়ে বা কেউ হয়তো এটাকে ম্যানিপুলেট করতেছে, ও কিন্তু ওর সাথে দৌড়ায়, ফলে কিন্তু তার পুঁজিটা সহজেই চলে যায়। কিন্তু আপনি যদি ওই দৌড়টা না দিয়ে আপনি যদি ওই যে বললাম ফান্ডামেন্টালের সাথে যদি থাকেন, আপনি হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিন্তু ওইটা কিন্তু তাড়াতাড়ি রিকভার হবে। এইভাবে যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াটি যদি ঠিক করেন, বাজারে লস হওয়ার সম্ভাবনা খুব কম। জি সুল ভাই, এই যে আরেকটা কথা আমি বলে রাখি আসিফ ভাই, যে এবার আমাদের মানে আমি বলছি শেয়ার বাজারের কোনো সমস্যাই মানে বড় না, যদি যে সমস্ত আছে যারা কনসার্ন মানে প্রতিষ্ঠানগুলি আছে বা রেগুলেটরি বডি আছে, যারাই মানে সংশ্লিষ্ট পার্টি যারা আছে, তারা যদি সবাই সমন্বিতভাবে উদ্যোগ নেয়, তা আমার মনে হয় না যে কোনো সমস্যা। এই সমন্বিত উদ্যোগ এবার কিন্তু এক্সপোজারের ক্ষেত্রে দেখেন এরকম কিন্তু একটা হয়েছে, যদিও আপনি বলছেন সিএসসি ডিএসসি আসছে কিনা আমি জানি না, কিন্তু তবুও একটা হয়েছে, অর্থমন্ত্রীর কাছে গেছে, বিএসসি ছিল,
সবকিছু আপনি- মিলে আপনি দেখেন, আপনি সমন্বিত উদ্যোগ সবার প্রচেষ্টা, আপনি দেখেন ডিএসসি থেকে কোনো মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করার জন্য মানে 10 মাস আগে চিঠি দেওয়া হয়েছে, 10 মাস ধরে তারা পারে নাই দেখা করতে। সিএসসি থেকে এ ধরনের উদ্যোগ হয়েছে কিনা আমার জানা নেই। তারপরে আপনি দেখেন যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন, তারা কিন্তু এই ব্যাপারে, যদিও সংগঠনটি নতুন হয়েছে সে কারণে হয়তো তারা করতে পারেনি, কিন্তু এই কিছু ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি, লালি ভাই এবং সাইদুর ভাইয়ের নেতৃত্বে সোহেল ভাইও ছিলেন, যে তারা চেষ্টা করে বিএসসিতে যখন প্রস্তাবটা দেওয়া হলো, বিএসসি থেকে তার পরের দিন অর্থ মন্ত্রণালয় গেল। এবং এখানে আরেকটি কথা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে এখানে কিন্তু বাণিজ্য মন্ত্রীর একটি ভূমিকা ছিল। ব্রোকার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে উনি কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে উনি বক্তব্য রেখেছেন, এবং তারপর থেকে উনি কিন্তু এটা চেষ্টা এই করেছেন। জন্যই বলছি যে সব পক্ষ থেকে ক্যাপিটাল একটা জিনিস আপনি করবেন, আমাদের ইনফ্লেশন রেট কিন্তু অনেক কমে গেছে। আমাদের 27 বিলিয়ন কিন্তু এখন আমাদের আছে, রিজার্ভ আছে। আপনি আগে আপনার রংপুরে মঙ্গা হতো, এরকম অনেক কিছু হতো, মানুষ না খেতে। এখন কিন্তু ইকোনমিক অবস্থা খুবই ভালো, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের শেয়ার বাজার নিয়ে হয়তো সংশ্লিষ্ট যারা আছে, ওনারা যদি একটা ভালো উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই বাজারটা এমনিই ভালো হবে। সব সেক্টর যদি ভালো হতে পারে, এখানে ভালো হবে না। কল মানি রেটও কিন্তু এখন অনেক 5 বা 2-3 মধ্যে। তো এখন আপনার কোনো সমস্যা নেই। মেইন জিনিসটা হচ্ছে এটা একটু অবহেলিত, আমার কাছে মনে হয় যে একটু অবহেলিত। কিন্তু এখান থেকে আমরা যেমন একটা জিনিস, পদ্মা ব্রিজ কিন্তু সরকার ওয়ার্ল্ড ব্যাংকে উপেক্ষা করেই করে ফেলতেছে, চলছে, কাজ চলছে, অনেক দূর এগিয়ে গেছে। তো আমরা কিন্তু অনেক অর্থনীতি যেগুলো আছে, আমরা অনেকে বলে এটা প্রোডাক্টিভ খাত না, কিন্তু প্রোডাক্টিভ খাত না, কিন্তু এখান থেকে টাকা নিয়েই প্রোডাক্টিভ খাত কিন্তু হতে পারে, তৈরি হচ্ছে, অনেক বাড়ছে। আপনি এখান থেকে ক্যাপিটাল সংগ্রহ করতে পারেন। আজকে আপনি দেখেন যতগুলো ব্যাংক আছে। আপনি যেটা বললেন যে অনেকে বলেন, আমাদের এই অনুষ্ঠানে দেশের শীর্ষ অর্থনীতিবিদ যারা, তারা অনেকেই মির্জা আজিজ থেকে এসেছেন, এবং তারা কিন্তু এটাকে সবসময় বলে যাচ্ছেন এটি প্রোডাক্টিভ খাত। তাহলে প্রোডাক্টিভ খাত না যে কারো কোনো একটা সংস্থার বা কারো একক বক্তব্যটাকে আসলে একটা জিনিস, এখানে একটা মগ আছে, আমি বললাম যে মগ নাই, এটা হবে না। সে বলতে পারে তার ব্যক্তিগত মতামত, কিন্তু আসল জিনিস হচ্ছে এটা এখান থেকে নিয়েই অর্থনীতির চাকা অনেক জোরে ঘুরতে পারে। আপনি দেখেন যতগুলো ব্যাংক, ইন্ডাস্ট্রি, অনেকে দেখেন স্পন্সরদের শেয়ার সংখ্যা কিন্তু অনেক কম, কিন্তু দেখবেন পাবলিক পোর্শন অনেক বেশি। তো পাবলিক তো ওখানে টাকা ইনভেস্ট করছে। ব্যাংকগুলোতে আপনি দেখেন কারো 30%। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নাসর আহমেদ বলছি উত্তরা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে আলোচক বিন্দুর কাছে একটা প্রশ্ন করতেছে, সেটা মিউচুয়াল ফান্ড নিয়ে। আপনারা সবাই বলেন যে ফান্ডামেন্টাল দেখি বিনিয়োগ করার জন্য। মিউচুয়াল ফান্ডে 10 টাকা মিউচুয়াল ফান্ড 60 টাকা বিনিয়োগ করে বর্তমানে 4 টাকা। এই অবস্থা কেন হলে আর আমাদের কতদিন অপেক্ষা করতে হবে? আর এসে সেফ বিনিয়োগ কি আছে এই দেশে? একটু যদি কাইন্ডলি ওয়ার্ডলি ব্যাখ্যা করতেন তাহলে। ধন্যবাদ। জি, আরেকজন দর্শক আছে। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। তাহার বলছি চট্টগ্রাম থেকে। জি বলেন। এখানে আমাদের সম্মানীয় অতিথিরা সবসময় বলেন মানে যে সমস্ত শেয়ার ম্যানিপুলেশন হয় এগুলোতে বিনিয়োগ করে পা দেবে কেন? আমার প্রশ্ন হচ্ছে ম্যানিপুলেশন হবে কেন? ম্যানিপুলেশন দেখার দায়িত্ব কার? জি ধন্যবাদ। জি সোহেল ভাই, দুই দর্শকের। মিউচুয়াল ফান্ডের বিষয়টা হচ্ছে আসলে আপনার ন্যাব দেখে শেয়ার আমরা কিনতে বলতেছি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ডের আপনি ন্যাব দেখে ইউনিট কিনবে, 12 টাকা 11 টাকা ন্যাব, তার ইউনিট 4 টাকায়। এই ক্ষেত্রে আসলে মানে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের আসলে কোনো দোষ নাই। এটা আমরাও যেটা চিন্তা করি যে ন্যাব ভালো, সব কিছু ভালো, এবং দেখা যাচ্ছে অনেক মিউচুয়াল ফান্ড তো ডিভিডেন্ডও ভালো দেয়, 10% 12% দিচ্ছে, তারপরেও এই শেয়ার বাড়ে না। হ্যাঁ, এই বিষয়ে আসলে আস্থার একটা অভাব আছে। আস্থা এবং প্লাস অ্যাওয়ারনেস একটা, আপনার এই জিনিসগুলা অ্যাওয়ারনেস এবং আস্থা ছাড়া আমি আর কোনো দেখি না। কিন্তু আপনি যে বলেন যে আস্থার সমস্যা, এখানে মিউচুয়াল ফান্ডগুলো যারা ম্যানেজ করে, যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তারা কিন্তু এটাকে কোর্টের সাথে মিলিয়ে ফেলেছেন, হাইকোর্ট পর্যন্ত নিয়ে গেছেন, এবং এইখানে তাদের সংশ্লিষ্টতা, তাদের স্বার্থ এখানে জড়িত। আপনাদেরও একটি মিউচুয়াল ফান্ডে আছে, তো এইখানে এই যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলো, সেগুলো আবার বোনাস দিচ্ছে, মানে এই বিষয়গুলো মানে এমনভাবে ছড়িয়ে গেছে। এবং বিএসসিসির সাথে এই বিষয়টা আমি কথা বলেছি, আমি পার্সোনালি একজন কমিশনারের সাথে কথা বলেছি। উনি যেটি বলেছেন যে আসলে এখন যে সমস্যাগুলো যেভাবে আছে, সেগুলো সমাধান হওয়া ছাড়া এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভালো হবে না।
হ্যাঁ, আপনি এবং তারাও ঠিকই- কনসার্ন আপনি ঠিকই বলছেন। এএমসি গুলো এখানে আসলে তাদের আইনে তাদেরকে অ্যাবসুলেট পাওয়ার দেওয়া আছে ইয়েগুলোর ক্ষেত্রে, মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে। স্পন্সরদের ওই ক্ষেত্রে তেমন কোনো পাওয়ার নাই। শুধু ইউনিট হোল্ডাররা যদি চায় 75% যদি চায় যে আমরা এটা লিকুইডেশনে যাবো, জি, তাহলে সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ করতে পারে। আর যেটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে কিন্তু আমরা রিসেন্ট আমাদের যেটা আপনি বললেন, আমাদের একটা মিউচুয়াল ফান্ড আছে, এই নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই ক্ষেত্রে খুবই ইতিবাচক এবং লিকুইডেশনের বিষয়টা বলছে ঠিক আছে, আপনাদের যদি ইউনিট হোল্ডাররা চায় তাহলে আমরা লিকুইডেশনে যাব। হ্যাঁ, আমরা মানে প্রক্রিয়ায় অগ্রসর হব। কিন্তু এমসিগুলা আসলে ওই দিক দিয়ে সেই পরিমাণ সাড়া দিতে চায় না। সেক্ষেত্রে যদি তারা এইটাকে যে পারপাসে এই জিনিসগুলো তৈরি করা মিউচুয়াল ফান্ডগুলো, সেই পারপাসে তারা দেখা যায় ফাইনালি ফান্ডটা ইউজ করে না। এটাই হচ্ছে প্রবলেম। আমি যদি ভুল না করে থাকি, যারা শীর্ষ এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের বাগান বাড়ি, তাদের এই বাড়ি, তাদের রেস্ট হাউস বিভিন্ন এই এএমসির টাকা দিয়ে, মানে এই মিউচুয়াল ফান্ডগুলোর ম্যানেজ করার টাকা দিয়ে, সেই টাকা দিয়ে তারা কিন্তু করছে এবং তারা মামলা করাচ্ছেন, নিজেদের নামে মামলা হচ্ছে। মানে এই বিষয়গুলো বিনিয়োগকারীদের অর্থ নিয়ে আসলে এইটা একটা ছিনিমিনি খেলা হচ্ছে, এরকমই অভিযোগ, যদিও অনেক ক্ষেত্রেই সত্য অভিযোগগুলো। না, এটা হচ্ছে কারণ আপনার রিসেন্ট ওই একটা এমসিকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জরিমানা বা একটা বড় ধরনের একটা জরিমানা করছে। এবং এই ক্ষেত্রে 6টা মিউচুয়াল ফান্ড নিয়ে তারা দেখা যাচ্ছে ফান্ডের একটা বিষয় নিয়ে তাদের কাছে আসছে। তো দুঃখজনক, তারা আবার এটা নিয়ে আদালত পর্যন্ত হাইকোর্টে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে স্পন্সর, এএমসি, ট্রাস্টি সবগুলোকে মিলে একটা সমন্বয় কোনো যদি কমিটি গঠন করা হইতো, তাহলে হয়তো বা তারা এই যে অ্যাবসুলেট ক্ষমতার অধিকারী হয়ে যে ফান্ডগুলো নিয়ে এক ফান্ড দিয়ে আরেকটা ইউজ করে, আরেক ফান্ড দিয়ে অন্য কাজ করে, এই জিনিসগুলো করতে পারতো না। আমরা এই ফান্ডগুলো ক্রিয়েট করা হয়েছে শেয়ার মার্কেটের বা ক্যাপিটাল মার্কেটের উন্নয়নের জন্য, কিন্তু তারা যে কাজগুলো করে, ইনভেস্টটা করে কোথায়? অন্য জায়গায়, ব্যাংকে রাখে বেশি, হ্যাঁ, এফডিআর করে রাখতেছে বা অন্য কোথাও ইনভেস্ট করতেছে। মূল উদ্দেশ্যটাই ব্যাহত হচ্ছে। মূল উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে। ইসদানি ভাই, যে প্রথম যে দর্শক প্রশ্নটি করলেন যে ফান্ডামেন্টাল কোন শেয়ারে তারা বিনিয়োগ করবেন, যদি আপনাদের মতামত থাকে। না, এটা তো নির্দিষ্ট করে কোনো শেয়ার নাই, কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো ফান্ডামেন্টাল শেয়ার হিসাবে ধরার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া ইউজ মানে করা গত 5 বছরে কিন্তু আপনারা মানে সবাই যেটা বলছেন ফান্ডামেন্টাল শেয়ার, সেই ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করে কিন্তু বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যদি 5 বছরের কথা ধরেন, তাহলে আমি ছোট একটা কথা বলি। আমাদের এক্সপোজারের ব্যাপারটা এসছে, আমরা আগে একটা ব্যাংক তার 10% টোটাল লায়াবিলিটিতে ইনভেস্ট করতে পারতো, সেটাকে কমায় দেওয়া হয়েছে। জি, সংক্ষেপে যদি এই টাকাটা কিন্তু যখন বাংলাদেশ ব্যাংক যখন একটা রুলস জারি করলো, তারা তাদের ফান্ডগুলো প্রত্যাহার করলো। আগে ছিল জেনারেল পাবলিকের কাছে। ছোট করে বলি, এক সবশেষ ফোনটা আমরা নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, আপনি কি জানতে যাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিটাগাং থেকে রিয়াদ বলছি। জি, বলেন। আচ্ছা, এই যে আমাদের মার্কেটে এই যে ইনসাইডার ট্রেডিং, আপনার মিস রেগুলেশন, তারপর কনসার্ন অথরিটিদের আপনার মার্কেটে কোনো ক্রাইসিস হলে রাইট টাইমে রেসপন্স না করা, তারপর ইস্যুয়ার যারা বাংলাদেশ দেশে ইস্যুয়ার যারা আছে, এরা গ্রুপের সবচেয়ে দুর্বল কোম্পানিকে লিস্টেড করে টাকাগুলো বাজার থেকে তুলে নিয়ে যেতে পারলেই তাদের দায়িত্ব শেষ। এই যে এগুলো আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের যে কঠোর মনোভাব প্রতিবাদের তার চেয়ে বেশি দীর্ঘমেয়াদে আস্থা নষ্ট করতেছে এই বিষয়গুলো। ধন্যবাদ। ইয়াজিদ ভাই, আমাদের আরো ফোন আছে। দর্শক, আমরা আর ফোন নিতে পারছি না, আমাদের সময় শেষ। আশা করি আগামীকালকে আপনারা আমাদেরকে আপনাদের প্রশ্নগুলো এবং আপনাদের মতামতগুলো জানাবেন। যে ইয়াজিদ ভাই, একদম শেষ পর্যায়ে না, আমি জি এই দর্শকের উত্তরটা যদি দেন, যে এই যে ইনসাইডার ট্রেডিং এবং কোম্পানিগুলোর ইপিএস কি আসবে, ডিভিডেন্ড আসবে, সেটা আরো মানে 1 মাস আগেই জানা যায়, এই বিষয়গুলো মানে সমাধান যদি না হয়, এবং দুর্বল কোম্পানির ব্যাপারে তাদের একটা মতামত ছিল যে আইপিওতে আসার, মানে এই ইপিএসটিপি ইনসাইডার ইনফরমেশন সব জায়গাতেই থাকে, আপনার ওয়ার্ল্ডে যে কোনো জায়গাতেই হয়, কিন্তু আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে, যেন যারা সংশ্লিষ্ট পার্সন থাকে কোম্পানিতে বা অডিটর বা যারা আছে একটা অ্যাকাউন্টসের সাথে যারা জড়িত থাকে, তাদেরকে এই সমস্ত জিনিসগুলো থেকে একটু বিরত রাখতে হবে এবং এই ব্যবস্থা নিতে হবে আমাদের রেগুলেটরি বডিকে, যাতে করে একটা অ্যাকাউন্টস হওয়ার আগেই থেকে, মানে ফাইনাল ডিসক্লোজারের আগেই যেন মানুষ না জেনে যায়। জি, সোহেল ভাই, একদম শেষ পর্যায়ে যদি আপনার শেষ কমেন্ট যদি থাকে।
না আমরা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি বলেন। বিনিয়োগকারীদের এই মার্কেটে যত বিনিয়োগকারী আছে সবাই সম্মানিত বিনিয়োগকারীদের আমি বলবো যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই তার গ্রোথ, ফিউচার প্ল্যান, বিজনেস প্ল্যান প্লাস তার অডিটরকে এটা দেখে যাতে বিনিয়োগ করে। কোনো শেয়ার হঠাৎ করে অনেক বেড়ে গেল, আপনি শেয়ার ইনভেস্ট করতে গেলে স্পন্সরকে তার এটা কেমন, প্রিভিয়াস তার অ্যাক্ট কেমন ছিল, এটা আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যে ইয়াজিন ভাই এবং সোহেল ভাই, আপনাদেরকে প্রথমবারের মতো কোনো টেলিভিশনে আমরা পেয়েছি এবং আশা করি আপনারা এরপরে আমাদের সাথে আরো যোগ দিবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্যই আমাদের এই মার্কেট ওয়াচ অনুষ্ঠানটি, এবং পুঁজিবাজারের যারা শীর্ষ নেতা আছেন বা শীর্ষ ব্যক্তি আছেন তারা কিন্তু সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকে আস্থা ফিরিয়ে আনার জন্য, আপনাদেরকে সহায়তা করার জন্য, যার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। গত 2 মাসে আমরা চেষ্টা করেছি যে বিষয়গুলো সবচেয়ে বাজারকে নেতিবাচক প্রভাব ফেলছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার, এবং তার একটি সমাধানও হয়তো আমরা আনতে পেরেছি। নীতি নির্ধারকদের কাছে পৌঁছেছি আমরা যে বিষয়গুলো মার্কেটে নেতিবাচক প্রভাব ফেলে। আগামী দিনগুলোতে আমরা বাজারের এই মনোভাবগুলো, যারা নেতিবাচক আচরণ করেন কিংবা যাদের কারণে বাজারে নেতিবাচক হচ্ছে, তাদের বিষয়গুলো আমরা তুলে ধরবো আপনাদের সমস্যাগুলো। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রেখে শেষ করছি। আগামীকালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।